নেন, হয়ে গেছে, একটু পরেই ব্যথা ছেড়ে দেবে। ডক্টর রাইমা কিছুক্ষণ চুপ থেকে এবার প্রফেশনাল ভঙ্গিতে বললেন, শোনো প্রিয়তা, এখন তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক ডিপ্রেসড, অনেক বেশি চিন্তা করো। কিন্তু তোমার যে বয়স, এটা স্ট্রেস নেবার বয়স না। এটাই তো সময় জীবনটাকে অন্যভাবে দেখার, উপভোগ করার। কিন্তু তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। এটা বন্ধ করতে হবে। তোমার অতিরিক্ত ডিপ্রেশন তোমার মানসিক ও শারীরিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে, অ্যান্ড ইটস টু হার্মফুল, সো স্টাডি হ্যাপি। প্রিয়তা চুপচাপ সব শুনল, কিন্তু কিছু বলল না। কী বা বলবে সে? ডাক্তার এবার পনের উদ্দেশ্যে বললেন, স্যার, ওকে টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন। পুনয় সম্মতি জানিয়ে ওনার ফি মিটিয়ে দিল। ডাক্তার রাইমা চলে গেলেন। পুনয় প্রিয়তার পিঠে হাত বোলাতে বোলাতে অপরাধী কণ্ঠে বলল, আমি সরি জান, আমার জান পাখি, খুব কষ্ট পেয়েছিস। প্রিয়তা আরো শক্ত করে জড়িয়ে ধরল পুনয়কে। কষ্ট তো পেয়েছিল, পাবেও। এটা তোর আর নতুন কিছু নয়। তবে যাই হোক, প্রণয় ভাইকে ছাড়া বাঁচা যাবে না। পুনয় মনে মনে ভাবল, এই কষ্ট আর কিছু দিনের পাখি। এরপর এই টক্সিক মানুষ, এই টক্সিক পরিবেশ, সবকিছু থেকে তো অনেক অনেক দূরে থাকবি তুই। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কষ্ট দেওয়ার মতো মানুষটাই আর থাকবে না তোর জীবনে। তুইও ধীরে ধীরে ভুলে যাবি সবকিছু, সময়ের সাথে সাথে ছুড়ে ফেলবি মন থেকে। ফেলবি তো জান পাখি? দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই গড়িয়ে পড়ল তরল অশ্রু। প্রিয়তা পুনয়ের পিঠ আঁকড়ে ধরার চেষ্টা করে বলল, দুঃখ যন্ত্রণা দিয়েন, সমস্যা নেই, কিন্তু কখনো দূরে সরিয়ে দেবেন না। সহ্য করতে পারবো না, মরে যাব। বুক কেঁপে উঠল প্রণয়ের। অস্বস্তিতে মিশিয়ে নিয়ে শুধালো। কিছু খেয়েছিস? প্রিয়তা দুপাশে মাথা নাড়ল। প্রণয় তাকে দেখে উঠে যেতে যেতে বলল, চুপচাপ খেয়ে রেস্ট নিবি, আমি খাবার নিয়ে আসছি। প্রিয়তা অসহায় মুখে তাকিয়ে রইল। প্রণয় কিচেনে এসে ফ্রিজ থেকে ফ্রেশ ভেজিটেবলস বের করলো। শার্টের হাতা গুটিয়ে গ্যাস অন করলো। 10 মিনিটের মধ্যে ভেজিটেবল স্যুপ বানিয়ে প্রিয়তার কাছে নিয়ে এলো। প্রিয়তার ব্যথা একটু কমে আসায় এখন খিদে পাচ্ছে। প্রণয়কে বাটি হাতে এগিয়ে আসতে দেখে খিদেটা আরও বেড়ে গেল। এগিয়ে গিয়ে উৎসুক কণ্ঠে বলল, কি রান্না করেছো প্রণয় ভাই? প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার দিকে তাকালো। মনে মনে বলল, পাগলি। প্রণয় মৃদু হেসে একটু স্যুপ চামচে নিয়ে প্রিয়তার মুখের সামনে ধরল। স্যুপের বাটির দিকে তাকাতেই প্রিয়তার উচ্ছ্বসিত হাসি হাসি মুখটা সহসেই ফাটা বেলুনের মতো চুপসে গেল। নাক সিটকে মুখ ফিরিয়ে নিয়ে বলল। ছে, এইসব ঘাসপাতা আমি খাবো না। প্রণয় গাল চেপে ধরে প্রিয়তার মুখ ঘুরিয়ে দিল। ফু দিয়ে প্রিয়তাকে খাইয়ে দিতে দিতে বলল, আগে টেস্ট কর, যদি ভালো না লাগে খেতে হবে না। প্রিয়তা নাক কুচকে খাবারটা মুখে নিল। খাবারের স্বাদটা জিভে লাগতেই চোখ বড় বড় করে ফেলল। প্রণয় আরেক চামচ ফু দিয়ে মুখের সামনে বলল, কেমন? প্রিয়তা খাবারটা মুখে নিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল। অনেক মজা। হাসলো প্রণয়। পুরো বাটি খাইয়ে দিয়ে আদেশ করে বলল। আজ থেকে তোর হাবিজাবি খাওয়া বন্ধ। প্রিয়তা মুখ অন্ধকার করে ফেলল, কিন্তু প্রিয়তার মুখভঙ্গিকে পাত্তা দিল না প্রণয়। বাটি নিয়ে চলে গেল। প্রিয়তা প্রণয় যাওয়ার দিকে তাকিয়ে হেসে ফেলল। আপনি বড়ই অদ্ভুত প্রণয় ভাই। নিজে কেটে ছিঁড়ে নিজেই মলম লাগান। আমি জানি না আমার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে, তবে এই তনয়া শিকদার প্রিয়তা তো শেষ। পূর্ব আকাশে বিস্তৃত কালো মেঘ জমেছে। তার থেকে ক্ষণে ক্ষণেই বিদ্যুৎ চমকাচ্ছে। প্রকৃতির অবস্থা ভালো না। পুরো পৃথিবী অন্ধকার করে কিছুক্ষণের মধ্যেই হয়তো ধরণীতে শ্রাবণ ধারা নামবে। ইতিমধ্যে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এই দুর্যোগময় পরিবেশ দেখে পরিণীতার কলেজ আজ 1:30টার মধ্যেই অফ হয়ে গেছে। কলেজ বন্ধ পড়তে হবে না। পরিণীতা তাই মহা খুশি। সে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে দুহাত মেলে ঝোড়ো হাওয়া উপভোগ করছে। পূর্ণতা দৌড়ে ছুটে এসে ওর মাথায় গাঁটটা মেরে তেতে উঠে বলল, পরি, পুরো কলেজ ফাঁকা হয়ে গেছে। দুনিয়া অন্ধকার করে ঝড় বৃষ্টি আসছে। তুই এখনো এখানে দাঁড়িয়ে কি করছিস? পরিণীতা ওর দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, সবাই চলে গেছে, তুই এখানে কি ডিমে তা দিতে আছিস, নাকি কাবাবের হাড্ডি হবি বলে থেকে গেছিস? পূর্ণতা ভুরু কুচকালো। মানে? পরিণীতা দুষ্টু হেসে চোখ টিপ দিয়ে বলল, তোর মতো জাত নিরামিষ বেডিরা এসব বুঝবে না। এর থেকে ভালো ঝড় বৃষ্টিতে ভিজে জ্বর সর্দি না বাঁধিয়ে তোর গাড়ি দাঁড়িয়ে আছে, তুই যা। পূর্ণতা রেগে বলল, একদম না পরি। কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তুই কলেজ শেষ হয়ে যাওয়ার কথা নিশ্চয় বাড়িতে জানাসনি। চল, আমি তোকে ড্রপ করে তারপর যাব। পরিণীতা লাফিয়ে উঠল। পূর্ণতার দিকে তাকিয়ে আপত্তি জানিয়ে বলল,
মা আমার তুই যা, আমি এখন যাব না প্লিজ। পূর্ণতার দাঁত খিটমিট করে টানতে টানতে বলল। চল বলছি। পরিণীতা কোনো মতে ওর হাত ছাড়িয়ে উল্টো ঘুরে দৌড় দিতে দিতে বলল। আমি যাব না টেপির মা। সাবধানে পড়ি, পড়ে যাবি। বলতে বলতে পরিণীতা হোঁচট খেয়ে উল্টে পড়ল। পড়ি। পরিণীতা চোখ মুখ কুঁচকে মাটিতে পড়ে ব্যথা পাওয়ার অপেক্ষা করল, কিন্তু এক হাতে মাটিতে কিছুটা ঘর্ষণ অনুভব হলো। এছাড়া তেমন কিছুই অনুভূত হলো না। কয়েক সেকেন্ড পার হয়ে যাওয়ার পরেও যখন ব্যথা লাগলো না, তখন ভুরু কুঁচকে ফেলল পরিণীতা। পিটপিট করে চোখ মেলে তাকাতেই হা হয়ে গেল আবিদ। ওর বাঁ হাত টেনে ধরে কপাল কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। রেগে আছে নাকি বোঝা যাচ্ছে না। আবিদ ওর হাত ধরে সামনের দিকে টান দিল। মনোযোগ হারানো পরি তাল সামলাতে না পেরে ঝড়ের বেগে আবিদের বুকে আছড়ে পড়ল। ততক্ষণে পূর্ণতা চিত্রলেখা ম্যাডামও দৌড়ে এসে গেছেন। মাস্টারমশাইয়ের সামনে এলেই পরিণীতার পৃথিবী স্লো মোশনে চলতে থাকে। চারপাশে ভায়োলিন বাজতে থাকে, কিন্তু এই সুখ কারো সহ্য হলো না। কেউ এসে এক ঝটকায় পরীকে আবিদের কাছ থেকে আলাদা করে দিল। তীক্ষ্ণ ঝালাজ বাক্য ছুড়ে বলল, তোমার কি কোনো ম্যানার জানা নেই পরি? এভাবে স্যারের গায়ে পড়ে কেউ? ছাড়ো বলছি। কলেজ শেষ হলে দেখি তুমি প্রায় স্যারের আশেপাশে চিপকে থাকো। তুমি কি ভুলে যাও স্যার আর ছাত্রীর সম্পর্ক সম্মানের সম্পর্ক? সেখানে তুমি পরিণীতা চোখে পানি চলে এলো। মাথা নিচু করে সরি বলতে নিলেই আবিদ ওর হাত মুঠো শক্ত করে চেপে ধরল। নিজ দায়িত্বে পরীকে কাছে টেনে নিল। পূর্ণতা চিত্রলেখা ম্যাডামের চোখ বিস্ময়ে বিস্ময়ে বড় হয়ে গেল। আবিদ নিজের রুমাল দিয়ে পরীর হাতে লেগে থাকা মাটি মুছে দিতে দিতে নরম কণ্ঠে বলল। কোথাও লেগেছে অ্যাঞ্জেল? পরিণীতা মুগ্ধ দৃষ্টিতে আবিদের দিকে তাকিয়ে দুপাশে মাথা ঝাঁকালো। স্বস্তির নিঃশ্বাস ফেলল। আবিদ পরিণীতার কলেজ ব্যাগটা ওর কাঁধ থেকে নিয়ে নিজের কাঁধে নিতে নিতে চিত্রলেখা ম্যাডামের দিকে তাকালো। শান্ত অথচ রাগী কণ্ঠে বলল, কলেজ শেষ ম্যাডাম, তাই এখানে স্যার ছাত্রীর সম্পর্ক থাকবে নাকি অন্য কোনো সম্পর্ক থাকবে সেটা ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। তাই পড়ি আমার গায়ে পড়বে বা কোলে উঠে বসে থাকবে সেটা ওর আর আমার ব্যাপার। দিস ইজ নন অফ ইউর বিজনেস অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর কমেন্ট অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন ম্যাডাম। চলো পড়ি। আবিদ পরিণীতার হাত শক্ত করে চেপে ধরে নিয়ে চলে গেল। পূর্ণতা চিত্রলেখা তাজ্জব বনে তাকিয়ে রইলেন দুজনের দিকে। পূর্ণতা গোল গোল চোখে তাকিয়ে মনে মনে ভাবল, তাহলে এ আর শাড়ি কি পরি মাস্টারমশাই? চিত্রলেখা অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইলেন পরিণীতার হাত ধরে থাকা পুরুষালী হাতের দিকে। আবিদ তার ব্যবহারে পরিষ্কার বুঝিয়ে দিল তার জীবনে পরীর গুরুত্ব কতটা, যেখানে চিত্রলেখার নামক কারো কোনো জায়গা নেই। কথা বলার সময় তার চোখের ভাষা স্পষ্ট করে বলে দিচ্ছিল সে পরীকে কতটা ভালোবাসে। কিন্তু প্রথম দেখাতেই তো সেও এই শ্যামবর্ণের সুদর্শন পুরুষকে মন দিয়ে বসেছে, আর না বুঝে এতদিন ভালোবেসেছে। তাহলে কি সব মিথ্যে? চিত্রলেখা চোখ মুছতে মুছতে চলে গেলেন। পূর্ণতা আরও অবাক হয়ে গেল। আবার কি হলো? যাই হোক, সে আর এগুলো নিয়ে বেশি ভাবল না। পরে পরী থেকে সব জেনে নেবে। ইতিমধ্যে আকাশের বুক চিরে অঝোর ধারায় টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। আবিদ ব্যতিব্যস্ত ভঙ্গিতে পরিণীতার হাত ধরে ছুটতে ছুটতে পড়ল। উফ অ্যাঞ্জেল, ভিজে যাবে, তাড়াতাড়ি চলো, জোরে দৌড়ো। জোরে দৌড়ানো তো দূরের কথা, পরিণীতার শটান দাঁড়িয়ে পড়ল। হাতে টান লাগাতে থেমে গেল আবিদ। আবারও কাছে এসে তাড়া দিয়ে পড়ল, কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? তাড়াতাড়ি চলো যান। পড়ে গেল না, বরং আবিদের পেটের কাছে শার্ট টেনে ধরে আবদারের সুরে পড়ল, আপনিও যাবেন না? কেন? একসাথে ভিজবো মাস্টারমশাই প্লিজ। আবিদ কিছুক্ষণ শান্ত নয়নে তাকালো ওই মায়াবী চোখে। ওই চোখের আবদার সে কখনোই ফেলতে পারে না। এ চোখের মালিক যদি তার কাছে তার কলিজাটা চায়, তাহলে হয়তো সে অতি প্রিয় নারীর হাতে ছুরি তুলে দিয়ে বলবে, তুই নিজেই নিয়ে নে। ফণিতা আবিদকে কিছু বলতে না দেখে ঠোঁট উল্টালো, হাত ঝাঁকিয়ে বলল, কি ভাবছেন মাস্টারমশাই, ভিজবেন তো? আবিদ মায়াবী মুখটাতে হাত শুয়ে নরম গালে খসখসে বৃদ্ধাঙ্গুল স্লাইড করতে করতে আদরের সুরে বলল, বৃষ্টিতে ভিজলে আমার অ্যাঞ্জেলের ঠান্ডা লেগে যাবে, জ্বর চলে আসবে। জেদ করো না, চলো ছাউনির নিচে। পরিণীতা গেল না, বরং গাল ফুলিয়ে এবার আবিদের পেট জড়িয়ে ধরে বলল, আসুক, ঝড় বৃষ্টি বন্যা ভূমিকম্প সাইক্লোন সুনামি সব আসুক, তবুও ভিজবো, বৃষ্টি বিলাস করবো একসাথে। চুপ হয়ে গেল আবিদ। নিরলস চেয়ে রইল সে সুন্দর মুখখানার দিকে। পরিণীতা আবার উৎসাহিত কণ্ঠে বলল, নদীর পাড়ে যাবেন মাস্টারমশাই? নদীর পারে কেন? বৃষ্টি বিলাসের জন্য নদীর পাড়েই সেরা। পরিণীতা শেষে কথা শেষ করার আগেই তীব্র সাদা আলোর ঝলকানিতে মেঘলা আকাশ উজ্জ্বল হয়ে উঠল। সাথে সাথে আটকে উঠল পরিণীতা।
ঝড়ের বেগে আছড়ে পড়ল আবিদের পুরুষালী বুকে। পরিণীতাকে ভয় পেতে দেখে ঠোঁট চেপে হাসল আবিদ, মাথায় হাত রেখে বলল, আরো শক্ত করে জড়িয়ে ধরো, কয়েক সেকেন্ডের মধ্যে বিকট শব্দ হবে। তাই হলো। সেকেন্ড পার হওয়ার আগে কানে তালা পড়ে যাওয়ার মতো বিকট শব্দ হলো। কেঁপে উঠে আরো শক্ত করে জড়িয়ে ধরল পরিণীতা। পরিণীতার এই নরম সরম স্বভাবের জন্য মাঝে মাঝে ভীষণ ভয় হয় আবিদের। আবিদ মনে মনে ভাবল, তোমাকে ইস্পাতের মতো শক্ত করতে হবে আমার জান, না হলে তুমি সেই আঘাত সহ্য করতে পারবে না, যে আঘাত তোমার নিজের বাবা তোমায় দেবে। আমি না থাকলে আমাকে কি তুমি খুব বেশি মিস করবে অ্যাঞ্জেল? আমাকে মেরে ফেললে তুমি কি খুব বেশি কষ্ট পাবে? খুব কি কাঁদবে? তুমি কাঁদলে আমি যে মরেও শান্তি পাবো না। আমার অ্যাঞ্জেল কাঁদবে, এটা আমার সহ্যই হবে না। পরিণীতা বুক থেকে মাথা তুলল। আবিদ তার নাক টেনে দিয়ে বলল, আকাশের অবস্থা ভালো না, এখন নদীর পাড়ে গেলে বাজ সোজা আমাদের মাথায় পড়বে। কেঁপে উঠল পরিণীতা। একটু ভয় পেলেও নিজের জেদ বজায় রাখল। জেদি কণ্ঠে বলল, যাবো চলুন। পরির জেদের কাছে হার মানল আবিদ। ততক্ষণে বড় বড় ফোঁটায় ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে। কয়েক মিনিটের মধ্যেই দুজনে ভিজে সপসপে হয়ে গেল। 10 মিনিটে হাঁটার পর তারা নদীর কাছে পৌঁছে গেল। পরিণীতার কথাই সত্য হলো, বৃষ্টির আসল সৌন্দর্য নদীর পাড়েই পাওয়া যায়। পরিণীতা এক ছুটে নদীর পাড়ে পৌঁছে গেল। নদীর পানিতে পড়া বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো অপরূপ সুন্দর লাগছে। পরিণীতা চোখ বন্ধ করে দুহাত মেলে দিল। আবিদ ধীর পায়ে এগিয়ে গেল পরীর কাছে। পূর্ণ দৃষ্টিতে তাকালো নিজের প্রাণ পাখিটার দিকে। কই, তার চোখে তো বৃষ্টিকে সুন্দর লাগছে না। তার দৃষ্টি তো কেবল তার পরীতেই নিবদ্ধ। আশেপাশের সবকিছু তাকে আকর্ষণ করতে ব্যর্থ। পরিণীতার গায়ে নীল সাদা রঙের কলেজ ড্রেসটা ভিজে শরীরের সাথে হাঁটুসাঁটু হয়ে চিপকে আছে। দুধে আলতা বর্ণের শরীরে গালগোলা বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টির প্রতিটা ফোঁটা মুক্ত দানার ন্যায় চকচক করছে। গোলাপের পাপড়ির ন্যায় প্রস্ফুরিত ঠোঁট জোড়ায় পড়া বৃষ্টির ফোঁটাগুলো পৃথিবীর সবচেয়ে লোভনীয় দৃষ্টি লাগছে। আবিদের ভীষণ হিংসা হলো বৃষ্টিকণার উপর। তারা কেমন অবাধে বিচরণ করছে তার পরীর সর্বত্র। আবিদের ভীষণ ইচ্ছে হলো ওই সিক্ত দেহের প্রতিটি জলবিন্দু নিজের ওষ্ঠ দ্বারা শোষণ করতে। নিজের এসব লাগাম ছাড়া ভাবনায় নিজেই তাজ্জব বনে গেল আবিদ। ভেতরে ভেতরে হাঁসফাঁস করে উঠল নিজের হাল খারাপ হয়ে যাওয়া দেখে। ঢোক গিলল। পরিণীতা ফিরে তাকালো আবিদের দিকে। সাদা শার্টটা ভিজে পুরুষালী দেহের সাথে লেপ্টে আছে। কিন্তু পরিণীতা আবারও তো লুচু নয়, অত গভীরভাবে চাইল না। ছুটে গেল আবিদের কাছে, বায়না ধরে প্রফুল্ল কণ্ঠে বলল, কোলে নিন মাস্টারমশাই। পরিণীতার কথায় ঘোর কাটল আবিদের। ধীরে ধীরে তার নেশা চড়ে যাচ্ছে। সে পরিণীতার দিকে তাকিয়ে দুষ্টু হাসল। চোখে চোখ রেখে অদ্ভুত কণ্ঠে বলল, কোলে নিলে কি পাবো? পরিণীতা জবাব শোনার অপেক্ষা করল না। আবিদের পায়ের পাতায় ভর দিয়ে নিচু হয়ে গলায় ঝুলে পড়ল। হাসল আবিদ। নরম তুলতুলে আদুরে দেহখানার ভার নিজের অস্তিত্বে নিল। নিজেকে শূন্য অনুভব করতেই গলা জড়িয়ে পুরুষালী বুকে মাথা রাখল পরিণীতা। দুজনেই আকাশের পানে মুখ করে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে লাগলো। পরিণীতা আবিদের দিকে তাকিয়ে মিষ্টি কণ্ঠে তাকালো। মাস্টারমশাই। পাখি? পরিণীতা নেশাগ্রস্ত চোখে তাকালো আবিদের দিকে। কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই সিক্ত গলায় শব্দ করে তপ্ত চুমু খেলো। গলায় ঠোঁট ছুঁয়ে রেখে তীব্র আসক্তি মেশানো কণ্ঠে বলল, অনেক ভালোবাসি আপনাকে। থমকে গেল আবিদ। তার হৃৎপিণ্ডের গতি স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে দ্রুত গতি বিট করতে শুরু করলো। পরিণীতা আবার বলল, চিত্রলেখা ম্যাডাম আপনাকে ভালোবাসে। আপনি তাকে স্পষ্ট জানিয়ে দেবেন, আপনি শুধুই আমার, আর কারো নন। আমি আপনাকে কাউকে এতটুকুও দেব না। কিন্তু এসব কথা আবিদের কান অবধি পৌঁছল না। সে তো থমকে গেছে। পরিণীতার একটা তপ্ত চুমু তার ধৈর্যের পাহাড় গুড়িয়ে দিয়েছে। সংযম ছুটে গেছে। সে গভীর দৃষ্টিতে চাইল পরিণীতার পানে। এতক্ষণ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে থাকা পরিণীতার কলিজা ধক করে উঠল। এই চোখের ভাষা প্রাণঘাতী, যা পরিণীতার আত্মা অবধি নাড়িয়ে দেয়। পরিণীতা দেহের সকল সিস্টেমকে নিজের আয়ত্তাধীন করে নেয়। এই দৃষ্টিতে দৃষ্টি মিলালে নিজেকে পাগল পাগল লাগে পরিণীতার। তাই সে আর বেশিক্ষণ ওই চোখে তাকিয়ে থাকতে পারল না। দৃষ্টি নামিয়ে নিল। আবিদ এক হাতে পরিণীতাকে সামলে অন্য হাতে পরিণীতার রক্তলাল ঠোঁটে হাত শুয়ে কেঁপে উঠল পরিণীতা। নেশাগ্রস্তের মতো পরিণীতার ওষ্ঠের কাছে নিজের ওষ্ঠ এগিয়ে নিতেই পায়ের নিচের কাদায় স্লিপ খেয়ে দুজনেই উল্টে পড়ল। নদীর পাড়ের নরম কাদা মাটিতে পরিণীতা নিচে থাকায় তার উপরে পড়েছে আবিদ। যদিও ব্যথা পায়নি পরিণীতা, কিন্তু পড়ে গিয়েও আবিদের দৃষ্টির এতটুকু পরিবর্তন হয়নি। ঝুমঝুমিয়ে পড়া বৃষ্টির মধ্যে আবিদের তীক্ষ্ণ সুচালো চাহনি দেখে ঢোক গিলল পরিণীতা। আবিদের তপ্ত গ্রাম নিঃশ্বাস এসে ছাড়ছে পরিণীতার চোখে মুখে।
আবিদ পরিণীতার নরম গালে ঠোঁট ঘষতে ঘষতে স্লো ভয়েসে বলল, তোমাকে একটু আদর করি পড়ি। জানো, তোমাকে দেখলেই আমার খালি আদর আদর পায়। তুমি জানো তুমি কত সুন্দর। তুমি জানো তোমার ঠোঁট দুটো কত সুন্দর। উফ, আমার তো কামড়ে খেয়ে ফেলতে মন চায়। তুমি জানো গাল দুটো কত সুন্দর। সারাদিন চুমু খেতে মন চায়। পরিণীতা বুঝলো তার মাস্টারমশাই আর নিজের মধ্যে নেই, কিন্তু ওনার বলা কথাগুলো পরিণীতা শেষ হয়ে যাচ্ছে। উনি কি আজ তাকে মেরে ফেলবেন? আবির দেখতে দেখতেই পরিণীতার ওড়না খুলে ছুঁড়ে ফেলল। সাথে সাথে চোখ খিচে বন্ধ করে নিল পরিণীতা। তীব্র আসক্তির তাড়নায় চোখের পলক ফেলার আগেই পরিণীতার সিক্ত নরম গলায় পরম আবেশে ঠোঁট ডুবিয়ে দিল আবিদ। পুরুষালী পুরো ঠোঁটের স্পর্শ নিজের অস্তিত্ব পেতেই চমকে উঠল পরিণীতা। আবিদের গভীর আদরে পরিণীতার দেহের নার্ভগুলো অবশ্য লাগছে। আবিদের আদরের তীব্রতা সইতে পারল না পরিণীতা। শক্ত করে খামছে ধরল আবিদের পিঠের শার্ট। পরিণীতার এমন রিয়াকশনে আরও কন্ট্রোললেস হয়ে পড়ল আবিদ। ত্রস্ত হাতে পরিণীতার চুড়িদারের শুরুর দিক থেকে দুটো বোতাম খুলে ফেলল। উন্মুক্ত ফর্সা তাকে লাল তিলটায় দৃষ্টি স্থির হতেই মাথা নষ্ট হয়ে গেল আবিদের। ঝড়ের বেগে হামলে পড়ল সেটার উপর। পরিণীতা দু হাত মুষ্টিবদ্ধ করে ফেলল। এ লোকটা কেন বলছে না? এ লোকের গভীর স্পর্শ পরিণীতা একদম সইতে পারে না। স্পর্শকাতর মেয়েটা পুরোটাই স্পর্শকাতর। এর ওপর আবিদের এমন লাগামহীন আদরে পরিণীতার প্রাণ পাখি ছটফটে উঠছে। সে বেসামাল স্পর্শের হাত থেকে বাঁচতে একটু সরতে চাইল। তাতে বোধহয় ডিস্টার্ব ফিল করলো আবিদ। সাথে সাথেই পরিণীতার আঙুলের ভাঁজে আঙুল পুড়ে দিয়ে বালিতে চেপে ধরল। জড়িয়ে যাওয়া অসহায় কণ্ঠে বলল, ডোন্ট মুভ অ্যাঞ্জেল, প্লিজ আমার কাছে থাকো। একটু আদর করতে দাও, নাহলে মরে যাবো আমি। আবিদের এমন আদর মাখা আবদারে কর্ণকোহরে আসছে। পরিণীতার দেহ শিউরে উঠল। পরিণীতা ছটফট করতে চাইল। আবিদের হাতে মুঠোয় বন্দি নিশে এক চুলও নড়তে পারছে না সে, আর না পারছে এমন বেসামাল স্পর্শ গায়ে মাখতে। আবিদের চুমু খেতে খেতে নজর পড়ল লাল টকটকে কম্পনরত ঠোঁট জোড়ায়। রক্তলাল ঠোঁট জোড়া নিজের মুখে পুড়ে নিতে নিতে হাসকি টনে বলল, I want to taste your lips. They are like chocolate flavor. আবিদের এমন নেশা জড়ানো কণ্ঠের সাথে পুরুষালী ওষ্ঠের অস্তিত্ব অনুভব করতে পরিণীতার দম আটকে এলো। শরীরে ভয়ঙ্কর সব প্রাণঘাতী অনুভূতিগুলো বেসামালভাবে ছুটে চলেছে। আবিদ 2 সেকেন্ডের মধ্যে পরিণীতার নরম ঠোঁটের ভাঁজ থেকে নিজের ঠোঁট সরিয়ে নিল। শান্ত চোখে চাইল পরিণীতার কম্পনরত দেহের পান। পরিণীতাকে দেখে মনে হচ্ছে জ্বলন্ত উনুন থেকে কেউ কাঠকয়লা বের করে নিয়েছে। অস্বাভাবিকভাবে তার বুক ওঠানামা করছে। আবিদের হঠাৎ থেমে যাওয়া সহ্য হলো না পরিণীতার। আবিদের হাত ছাড়িয়ে বিদ্যুতের বুকে আবিদের চুল টেনে ধরল। মাথা নিচু করে পুরুষালী ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। প্রেয়সীর এমন উন্মাদনা দেখে মনে মনে হাসল আবিদ। কোমর জড়িয়ে আর একটু ঘনিষ্ঠ হলো। পছন্দের অমৃত সুধা শুষে নিতে থাকলো প্রেয়সীর কোমল ওষ্ঠ হতে। প্রায় মিনিট 5 পরিণীতার ঠোঁটের উপর নিজের রাজত্ব চালানোর পর হাঁপিয়ে উঠল পরিণীতা, ছটফটে উঠল। কিন্তু আবিদ তাকে ছাড়ল না, বরং আরও শক্ত হাতে চেপে ধরল। কয়েক সেকেন্ডের জন্য ঠোঁট সরিয়ে নিল। পরিণীতা ছাড়া পেয়ে নিঃশ্বাস নেওয়ার জন্য মুখ খুলতেই আচমকা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আরও কয়েক মিনিট ডিপ কিস করে পরিণীতার অপর থেকে সরে পাশের বালিতে শুয়ে পড়ল। তাদের এই ঘনিষ্ঠ মুহূর্তের সাক্ষী হয়ে প্রকৃতিও লজ্জা পেল। আবিদ বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের উপর পুনরায় নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। নিজের নার্ভগুলোকে শান্ত করার চেষ্টা করছে। এই পরি তাকে না জানি কবে পাগল বানিয়ে ছাড়বে। যদিও সে তো পাগলই, তার প্রাণ যে এই মেয়েটাকে একটুখানি ভালোবাসতে সে তার জীবনে মায়া ছেড়ে দিয়েছে। মৃত্যুর জন্য সে প্রস্তুত, তবে এই মেয়ের থেকে দূরে সে কোনো কিছুর বিনিময়ে যাবে না। পরিণীতা বুক ভেড়ে নিঃশ্বাস নিয়ে আসক্তিময় পুরুষটার দিকে তাকালো। লোকটা সরে গেছে দেখে পরিণীতার অভিমান হলো, কিন্তু সেটাকে পাত্তা না দিয়ে সে নিঃশব্দে আবিদের উপর শুয়ে বুকের দিক থেকে 3টা বোতাম খুলে উন্মুক্ত বুকে মাথা রাখলো। কোমল কণ্ঠে বলল, আমার থেকে কোনোদিনও আলাদা হয়ে যাবেন না তো মাস্টারমশাই। বিশ্বাস করুন, পরি আপনাকে ছাড়া একটা দিনও বাঁচবে না। প্রশস্ত হাসল আবিদ। পরীকে নিজের বক্ষে অনুভব করে অপার শান্তিতে চোখ বন্ধ করে নিল। শক্ত করে পরীর পিঠ জড়িয়ে ধরে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, এই আবিদ রাহাত নিজের শেষ নিঃশ্বাসটা শুধু তার পরীর নামে লিখে দিয়েছে। তুমি আমার মৃত্যু চেয়েও পরি তবুও বিচ্ছেদ নয়। আমি সেটা কোনোদিনও তোমাকে দিতে পারবো না। তোমার যত জটিল পরিস্থিতি আসুক, আমার উপর একটু বিশ্বাস রেখো। আমার হাত ছেড়ে দিও না। তুমি হারালে আমি সত্যি সত্যি শেষ হয়ে যাব। আর যদিও বা কখনো একান্তই আমাকে ছাড়তে হয়, তবে তো আমাকে তোমার হাতে শেষ করে দিও পরি। কারণ তুমি ছাড়া মাস্টারমশাই এতদিন, একদিন তো দূরের কথা,
একটা সেকেন্ডও বাঁচবে না। আই লাভ ইউ মোর মাই অ্যাঞ্জেল, ইউ আর অনলি মাইন। পরিণীতার বুকটা ভালো লাগায় ভালোবাসায় ভরে গেল। সন্মুক্ত বুকে গভীর চুমু খেয়ে বলল, পরি আপনাকে কতটা ভালোবাসে সেটা যদি মুখে বলতে হবে মাস্টারমশাই। ব্যথাতুর হাসলো আবিদ, মাথায় চুমু খেয়ে মনে মনে বলল। তোমার সাথে 100 বছর বাঁচতে ইচ্ছে হয় পরি, আমার পরি। সন্ধ্যা 7টা। পরিণীতার প্রিয়তা তিনতলার মাঝারি ছাদের কাউচে বসে গল্প করছে, হাসাহাসি করছে। আশেপাশে মৃদুমন্দ বাতাস বইছে, বেশ ভালোই লাগছে। প্রিয়তা মুখ বাঁকিয়ে বলল, বেশি হেসো না আপু, জানো তো যত হাসি তত কান্না। বড় আব্বু সাফ সাফ জানিয়ে দিয়েছেন তুমি যদি এইচএসসিতে ভালো মার্কস না পাও বা ফেল করো তুমি তো শেষ। তোমাকে নাকি মুকলেশ চাচার সাথে বিয়ে দিয়ে দেবেন। যদি মুকলেশ চাচাকে বিয়ে করতে না চাও তবে পড়ায় মন দাও আপু। পরিণীতা হাঁ করে শ্বাস ফেলল, গাছাড়া ভাব নিয়ে বলল, উফ, প্রিয় বোন আমার, এইসব অশালীন কথাবার্তা বাদ দে বোন, ভালো কিছু বল। এই পড়ে পড়ে তোর মাথাটাই গেছে। এরা তোর ব্রেন চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আমাকে দেখে খাই দেই, চিল করি, তুইও কর। এমনিতেই যতই পড়ো না কেন, সেই তো বিয়ে করে হাড়ির নিচের কালিই মাজতে হবে। তাহলে যে সময়টা জীবনে বাঁচার জন্য পেয়েছি তা ধরাধরি কড়াকড়ি নামক অশালীন কাজে নষ্ট করব কেন? এসব পড়াশোনা রান্না বান্না কোন কাজে লাগবে শুনি? পরিণীতার লজিক শুনে লজিক মারা গেল। প্রিয়তা হার মেনে নিয়ে বলল, মুকলেশকে কাল থেকে দুলাভাই ডাকা শুরু করে দিব। ছি প্রিয়, তোর রুচি এত খারাপ? ভুরু কুচকাল প্রিয়তা। পরিণীতা আবার ভাব নিয়ে বলল, তোর দুলাভাই অনেক শিক্ষিত হবে, লম্বা হবে, সুদর্শন হবে, সেই জায়গায় মুখলেস ওয়াক। প্রিয়তা আরও কিছু বলতে চাচ্ছিল, তার আগেই হঠাৎ ঝড়ের বেগে ছুটে এলো তন্ময়। ব্যতিব্যস্ত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বলল, আপু, আপু। প্রিয়তার পরিণীতা একত্রে তাকালো তন্ময়ের দিকে। প্রিয়তা খেক করে উঠে বলল, মোটু তোর কি পেট খারাপ হয়েছে? এভাবে মুচড়ামুচড়ি করছিস কেন? এবার পরিণীতা প্রিয়তার মুখের কথা কেড়ে নিয়ে বলল, নাকি তোর হবু বউকে অন্য কেউ বিয়ে করে নিয়ে গেছে? হ্যাঁ, থাক ভাই, কাঁদিস না, বড় হ, তারপর কলা বেগুনের মতো একটা বউ নিয়ে আসবো, তারপর ভাই বোন মিলে একসাথে গাইবো সাদা সাদা কালা কালা। তন্ময় বোনদের উপর বিরক্ত হলো। এই লেচ্ছাড়া বানরগুলো কিভাবে তার বোন হলো সেটাই বুঝে পায় না তন্ময়। তন্ময় নিশ্চিত এগুলো তার গুঁড়ো দুধ চুরি করে খাওয়ার পাপ। প্রিয়তা আবার বলল, চকলেট চাইতে আসছিস? দিব না, যা। তন্ময় এবার বিরক্ত হয়ে বলল, চাই না তোমাদের চকলেট, তোমাদের একটা ভালো খবর দিতে এসেছিলাম। শুনতে যেহেতু চাও না, চললাম। বলে দৌড় দিতে নিলে পরিণীতা পেট ধরে আটকে ফেলল। থমকেতে বলল, বেয়াদব, বড় আপুদের সাথে বেয়াদবি? সেফটি পিন দিয়ে তোর গ্যাস বেলুন ফুটো করে দেবো একদম। তন্ময় আপুদের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। প্রিয়তা এবার সন্দেহভাজন দৃষ্টিতে তাকিয়ে বলল, আচ্ছা বল, কি বলতে চাস? পরিণীত ভাইয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। তন্ময় একটু হাঁপ ছেড়ে বাঁচল। দুবনের দিকে তাকিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, জানো আপু, ছোট দাদান একদম তোমাদের মতো সুন্দর একটা টুকটুকে বউ নিয়ে এসেছে। একটুখানি নিচে দেখে এলাম। পরিণীতার প্রিয়তার মাথায় মনে হয় বাজ পড়ল। দুবোন একে অপরের দিকে তাকিয়ে একসাথে চিৎকার করে বলল, কি? প্রিয়তা তন্ময়ের কান টেনে ধরে বলল। বড় আপুদের গল্প বানিয়ে বলি? তন্ময় চিৎকার দিয়ে নিজের কান ছাড়তে ছাড়তে বলল, যদি বিশ্বাস না হয় তো নিজের চোখে দেখে আসো। প্রিয়তা পরিণীতা ঢোক গিলে তন্ময়কে ছেড়ে তাড়াক করে বসে থেকে উঠে দাঁড়ালো। অতপর একে অপরের দিকে তাকিয়ে ছুট দিল নিচে। তন্ময় বোনদের এভাবে যেতে দেখে ব্যঙ্গ করে বলল, দুটোই বাদর। শিকদার বাড়ির ড্রয়িং রুমে বিশাল জটলা। অনুশ্রী বেগম, তনুশ্রী বেগম, অনন্যা বেগম, অর্থী বেগম, প্রেরণা, ধীরা, থরি, রাজ, প্রীতম সবাই হাঁ করে তাকিয়েছে লাল শাড়ি পরিহিতা দুধে হালতা বরণের 14 থেকে 15 বছর বয়সী মেয়েটার দিকে। পাশের প্রেম বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে। তার মুখ দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর করে তেতো খাইয়ে দিয়েছে। অরণ্য নতুন বউকে দেখে ফিদা হয়ে গেল। সমুদ্রের পেটে গুতা মেরে সুর তুলে বলল, এ কি পরি নাকি পরি? বিধি নিজেই করবে ভুল। আমি তো হায় একটা মানুষ ভেবে পাই না কোনো কুল। সমুদ্র দাঁত খিটমিট করে তাকালো অরণ্যের দিকে। খেক করে উঠে বলল, ছোট ভাবি কথাটা কানে আসতে অরণ্যর মুখটা একটুকুনি করে ফেলল। কপাল চাপড়াতে চাপড়াতে রাগে গজগজ করে বলল, ছোটদা আমাদের সাথে কত বড় মির্জাফরিটাই না করলো। শুধু ছোটদা কেন, আমাদের বড় ভাইরাই আমাদের সাথে যেভাবে মির্জাফরি করেছে, মির্জাফরও তার ভাইয়ের সাথে এভাবে মির্জাফরি করেনি। পৃথিবীর সব সুন্দরী সুন্দরী মেয়েগুলো আমার ভাইয়েরা নিজেদের নামে লিখে নিচ্ছে। জালিম সব কয়টা, আমার জন্য একটাও ছাড়ছে না।
ছোটদাকে ভালো ভেবেছিলাম, অথচ মেজদা সেজদাকে টপকে ছোটদাই সবার আগে ছক্কা হাঁকিয়ে দিল। অরণ্যের ফালতু পেঁচাল শুনে বিরক্ত হলো সমুদ্র। অনুশ্রী বেগম গম্ভীর চোখে তাকিয়ে আছেন ছোট ছেলে ও তার সদ্য নববিবাহিতা স্ত্রীর দিকে। মেয়েটার চোখে মুখে তীব্র ভয়ের ছাপ। মেয়েটা আড়ষ্ট হয়ে প্রেমের পেছনে লুকিয়ে আছে। অনুশ্রী বেগম গম্ভীর কণ্ঠে বললেন, কি নাম তোমার মেয়ে? মেয়েটা ভীতু হরিণীর চোখে একবার প্রেমের দিকে তাকালো, অতঃপর সামনের সবার দিকে একবার চোখ তুলে তাকালো। এত মানুষ আর সবার অবাক দৃষ্টি নিজের উপর দেখে বিব্রত হলো মেয়েটা। পরিণীতার প্রিয়তা দৌড়ে নিচে নেমে এলো। ছুটে সদর দরজার কাছে যেতে তারাও থমকে গেল। চোখ গোল গোল করে চেয়ে রইল প্রেমের পাশের মেয়েটার দিকে। অনুশ্রী বেগম বুঝলেন মেয়েটা ভয় পাচ্ছে, তাই তিনি এবার একটু নরম হলেন। কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, কি নাম তোমার মা? মেয়েটা টলমলে চোখে তাকালো অনুশ্রী বেগমের দিকে। কাপা কাপা কণ্ঠে জবাব দিল, উষা। রিনরিনে চিকন গলার স্বর। সবাই আরেকবার মুগ্ধ হলো। তনুশ্রী বেগম বললেন, দেখে তো তোমাকে আমাদের প্রিয়র বয়সী মনে হচ্ছে। বয়স কত তোমার মা? উষা আবার মাথা নিচু করে নিল, নিচু কণ্ঠে জবাব দিল, 15। সবাই আরও অবাক হলো। মেয়েটা প্রিয়তার চেয়েও ছোট। অনুশ্রী বেগম নতুন বউকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসালেন, কিন্তু প্রেম দাঁড়ালো না। ধাপাধাপ পা ফেলে ওপরের দিকে চলে গেল। পরিণীতার প্রিয়তা পা টিপে টিপে প্রেরণার কাছে গিয়ে দাঁড়ালো। নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি ঠিক দেখছি তো আপু? কিভাবে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রেরণা উষার দিকে দৃষ্টি রেখেই বলল, কিন্তু বিয়েটা কি করে হলো আপু? আমার ভাইয়ের বিয়ে হলো আর আমিই জানলাম না। প্রেরণা বিস্তারিত বলতে শুরু করলো। ছোটদা বেশি কিছু বলে নাই, শুধু কয়েক লাইনে বলেছে ছোট ভাবি উষা ছোটদার স্কুলের কোনো এক মাস্টার মশাইয়ের নাতনি। উষার নাকি বাবা মা কেউ নেই, তাই উষার চাচারা মিলে তাকে জোর করে টাকার লোভে কোনো এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। তারপর ছোটদা প্রায় ওই মাস্টার মশাইয়ের খোঁজ খবর নিত। আজ নিজের নাতনির জীবন বাঁচাতে নিরুপায় হয়ে ছোটদার মাস্টার মশাই ছোটদাকে ফোন করে ইমার্জেন্সিতে যেতে বলেছিল। ছোটদা কিছু না বুঝে অফিস থেকে ছুটে মধুপুর গ্রামে যায়। সেখানে গিয়ে এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। পুলিশে ফোন করবে, গ্রামের লোক চড়াও হয়ে যায়। তারা বিয়ে ভাঙতে দিতে চায় না। গ্রামের লোকের দাবি, একবার মেয়ের বিয়ে ভেঙে গেলে আর কেউ তাকে বিয়ে করতে চাইবে না। তাই হয় উষার বিয়ে এই বৃদ্ধ লোকের সাথেই হবে, না হয় ছোটদাকে বিয়ে করতে হবে। তাই শেষমেশ ছোটদার মাস্টার মশাই তার পায়ে ধরে মিনতি করতে শুরু করেন তার নাতনির জীবন বাঁচানোর জন্য। তাই ছোটদাও আর না করতে পারেনি, এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা করেছে। পরিণীতার প্রিয়তা উষার দিকে তাকিয়ে হা করে এসব কথা গিলছিল। অনুশ্রী বেগমের মুখ দেখে বোঝা যাচ্ছে ওনার ছেলের বউকে ভীষণ পছন্দ হয়েছে। এমনকি উষার নম্রতা ভদ্রতার উপরও তিনি ভীষণ মুগ্ধ হয়েছেন। অনুশ্রী বেগম উষার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার মা বাবা নেই তাই না আম্মু? উষা অশ্রুসিক্ত নয়নে অনুশ্রী বেগমের দিকে তাকিয়ে উপরে নিচে মাথা ঝাঁকালো। অনুশ্রী বেগম ওকে হেসে বুকে জড়িয়ে নিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, সম্পর্কে শাশুড়ি হলো, কিন্তু আমি তোমার শাশুড়ি নই, আমি তোমার মা। প্রেম যেমন আমায় আম্মু ডাকে, তুমিও তাই ডাকবে। এই যে এদের দেখছো, এরা সবাই আমার ছেলে মেয়ে। আজ থেকে তুমি আমার মেয়ে, এদের মতোই একজন। একদম সংকোচবোধ করবে না তুমি। তুমি আমার ঘরের লক্ষ্মী। এটা আজ থেকে তোমার পরিবার, তোমার সংসার। উষা অবাক দৃষ্টিতে তাকালো সামনে বসা সুন্দরী মহিলার দিকে। উনি তার মা, তাকে মা ডাকবে? এতগুলো মানুষ, এরা সব ওর নিজের আপনজন, এটা ওর পরিবার। এটা ভাবতেই আনন্দে উষার চোখে পানি চলে এলো। সে এক ঘর ভর্তি লোকের সামনে অনুশ্রী বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। অনুশ্রী বেগমের মাতৃহৃদয় বুঝতে পারল, তিনি মেয়েটার মাথায় আবারও হাত বুলিয়ে দিলেন। এবার তনুশ্রী বেগম, অনন্যা বেগম আর অর্থী বেগম উষার পাশে গিয়ে বসলেন। তারা উষার মাথায় হাত রেখে বললেন, এই যে মেয়ে, শুধু বড় আপাই নয়, আমরাও তোমার মা, বুঝলে? আমাদেরকেও মেজমা ছোট মা বলে ডাকবে। উষা সবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকালো। একদিনে তার জীবন এভাবে বদলে যাবে সেটা সে কখনো ভাবতে পারেনি। এতিম সে কখনোই পরিবারের আদর পায়নি। যা পেয়েছে সব লাঞ্ছনা গঞ্জনা ব্যতীত অন্য কিছু নয়। একমাত্র এতিমরাই বুঝে বাবা মা ছাড়া বড় হওয়া কত কষ্টের। যারা কখনো মা বাবার স্নেহ পায়নি তারা জানে এই পৃথিবীতে ভালোবাসা কত মূল্যবান। এবার প্রেরণা, পরিণীতা, প্রিয়তা, ধীরা, থরি আর তন্ময় দৌড়ে এসে উষাকে দুপাশ থেকে জড়িয়ে ধরল, একসাথে ডেকে উঠল। ছোট ভাবি ডাকটা শুনে লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে ফেলল উষা। অনুশ্রী বেগম পরিণীতার প্রিয়তাকে আদেশ দিলেন, ছোট ভাবিকে তোমাদের ছোটদার ঘরে নিয়ে যাও। ওরা ঈদের চাঁদ হাতে পাওয়ার মতো
খুশি হলো। উষাকে নিয়ে ছুটে চলে গেল উপরে। তনুশ্রী বেগম বললেন, মেয়েটা কি মিষ্টি তাই না আপা? একেবারে আমাদের পরিবারের সঙ্গে খাপ খাইয়ে গেছে। অনন্যা বেগম বললেন, আমাদের প্রেমের সঙ্গে কত সুন্দর মানিয়ে গেছে দেখেছো? আল্লাহর বানানো জোড়া, সবসময় সবার সেরা। অনুশ্রী বেগমও হাসলেন, কিন্তু তার মনে অজানা একটা ভয় বাসা বেঁধেছে। প্রেমের এই বিয়ে নিয়ে সাদমান শিকদার যে কী প্রতিক্রিয়া দেখাবেন সেটা ভেবেই ঘাম ছুটছে ওনার। প্রেম ধপাধপ পা ফেলে নিজের আর্ট গ্যালারিতে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। কয়েক ঘন্টা আগেও সে ভাবেনি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তার জীবন এভাবে বদলে যাবে। তার জীবনের সাথে ওতপ্রোতভাবে আরও কেউ জড়িয়ে যাবে। প্রেমের ওই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছে সেটা সে কাউকে বোঝাতে পারবে না। নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে তার। নিজের অজান্তেই চোখের কোণে জল জমে উঠছে। সে শার্টের হাতা দিয়ে চোখ মুছে সামনে তাকালো, চোখ পড়ল দেওয়ালে টানানো পেন্টিংটার উপর। আবারও সবকিছু এলোমেলো হয়ে গেল প্রেমের। সে জল জলে চোখে তাকিয়ে রইল হলুদ ফর্সা বরণের সাজসজ্জল মুখের প্রতিচ্ছবির দিকে। স্থির চোখে তাকিয়ে ধীর পায়ে এগিয়ে গেল পেন্টিংটার কাছে। ছবিটি কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে কাপা হাতটা ছুঁয়ে দিল ছবিটাতে। ধরে আসা গলায় ডাকলো, চিত্রাঙ্গনা, আমাকে ক্ষমা করে দিও চিত্রাঙ্গনা। এই জীবনে আর কখনো প্রেম তোমার ভালোবাসায় সাড়া দিতে পারবে না। তোমার জীবনের অদম্য সে স্বপ্ন পূরণের পথে প্রেম আর তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে পারবে না। আমাকে ক্ষমা করে দিও চিত্রাঙ্গনা। এই জীবনে আর তোমার প্রেমের প্রেমিকা হয়ে ওঠা হবে না। শুধু এ জীবনের জন্য নয়, বরং আখেরাতের জন্য। প্রেম শুধুই উর্সার হয়ে গেছে। তুমি বোধহয় আমার ভাগ্যেই ছিলে না চিত্রাঙ্গনা। না হলে আমার ভাইয়েরাও তো ভালোবেসেছে। হয়তোবা ভালোবাসা পূর্ণতা পাবে না, হয়তোবা তীব্র বিচ্ছেদের যন্ত্রণায় পুড়ে মরতে হবে। সব জেনেও তারা প্রাণপণ উজাড় করে ভালোবেসেছে, নিজেকে আটকাতে পারেনি। কিন্তু বিশ্বাস করো, আমি চাইনি নিজের জীবনের সাথে বাজি ধরতে। তোমার 5টা বছরের পাগলামি চোখের সামনে দেখেও নিজেকে বিরত রেখেছিলাম ভালোবাসা থেকে। আমার কপালে আজকের দিনটা লেখা ছিল বলেই হয়তো তোমাকে ভালোবাসা থেকে বিরত ছিলাম। তখন যদি তোমার ভালোবাসায় সাড়া দিতাম, তবে আজকে হতো আমি তো আবার বড় ভাইয়ের মতো ধ্বংস হয়ে যেতাম। প্রেম আবারও নিজের চোখ মুছল। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের ভিতরটা শান্ত করার চেষ্টা করলো। সত্যি কি একটুও ভালোবাসেনি প্রেম? হয়তো বেসেছিল। সে আবারও ছবিটার দিকে তাকালো। আমাকে আর মনে রেখো না চিত্রা। জানি ভালোবাসা ভুলে যাওয়া সহজ নয়, তবুও আমার আর কিচ্ছু করার নেই। আমি আর তোমার হব না কখনো। তাই আজ থেকে এই আহনাব শিকদার প্রেম আর ভাববে না তোমায়। তোমার জন্য যদি মনে কিছু থেকেও থাকে, তার সব আজ থেকে প্রেম ভুলে যাবে। প্রেম দুটো হাতে ছবিটা নামিয়ে উল্টে রাখলো আর ঠিক করলো যার ছবি তাকেই দিয়ে দিবে। এটা নিজের কাছে রাখা যাবে না, কারণ সে কোনোভাবে একচুল পরিমাণও ঠকাতে চায় না উষাকে। এটা এখানে থাকলে এটা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিবে চিত্রার সে পাগলামিগুলো, যা প্রেম আর মনে করতে চায় না। সে এখন শুধুই উষার হয়ে থাকতে চায়। সে উষাকে দেখে যতটুকু বুঝেছে, মেয়েটা একদম নিষ্পাপ, একদম সহজ সরল। তার জীবনে প্রেম ব্যতীত আর কোনো আপনজন নেই। সে কাউকে কথা দিয়েছে উষাকে আজীবন ভালো রাখবে, কোনো কষ্ট আর উষা পর্যন্ত পৌঁছাতে দেবে না। আর শিকদাররা কখনো তাদের কথার খেলাপ করে না, তাই আহনাব শিকদার প্রেমও নিজের কথার খেলাপ করবে না। আজ থেকে সে তার সর্বোচ্চ দিয়ে উষাকে ভালো রাখার চেষ্টা করবে, তার কোনো অবহেলা হতে দেবে না। প্রেম নিজের মনের সুপ্ত অনুভূতিগুলো মাটি চাপা দিয়ে দিল, বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করলো। অথবা চিত্রার ছবিটা ভালোভাবে র্যাপিং করে রেখে দিল। এখানেই সমাপ্ত হলো প্রেমের জীবনের চিত্রার আনাগোনা। প্রেরণা, পরি আর প্রিয় মিলে উষাকে পরীর ঘরে নিয়ে এসেছে। পেছন পেছন থিরা, থরি, তন্ময়ও এসেছে। তাদের নতুনভাবে এতই মিষ্টি দেখতে চেয়ে তাদের মনই ভরছে না। পরি উষাকে ঘরের সোফায় বসিয়ে 2 হাতের আজলায় মুখ তুলে ধরে বলল, মাশাআল্লাহ ভাবি, আমার ভাইয়ের কপাল আছে, মানতেই হবে। তাই তো এত মিষ্টি ভাবি। অন্যের ভাগ্যে পড়তে পড়তে ঠিকই আমার ভাইয়ের ভাগ্যে পিছলে গেছে। সকলে ভিড় ঠেলে ছুটে এলো তন্ময়। উষার পাশে বসে শাড়ির আঁচল টেনে দিয়ে ডাকলো, ছোট ভাবি। উষা চোখ ফিরিয়ে তাকালো তন্ময়ের দিকে। তন্ময় গালে হাত দিয়ে প্রিয়তার উদ্দেশ্যে বলল, প্রিয় আপু, দেখে রেখো, আমি ঠিক এইরকমই একটা মেয়ে বিয়ে করব। তন্ময়ের কথায় লজ্জা পেল উষা। প্রিয়তা মুখ বাঁকিয়ে বলল, ছে, তোকে কে বিয়ে করবে? দাঁতে পোকা ধরা কুমড়ো পটাশ। তন্ময়ের সেলফ কনফিডেন্স একটু দুর্বল হলো। সে বোনের দিকে তাকিয়ে ভাবলো, এরা কি তাকে একটু মোটিভেশন দিতে পারে না? থিরা উত্তেজিত কণ্ঠে বলল, আপুরা, তোমরা ভাবিকে নিয়ে পড়ে আছো। ওদিকে রাত বাজছে, ভাইয়ার বাসর ঘর সাজাতে হবে, সেদিকে খেয়াল আছে?
বাসর ঘর কথাটা কানে আসতেই ঈষৎ কেঁপে উঠল উষা। প্রিয়তা ও পরিণীতা ও প্রবল উৎসাহিত হলো। তবে কিছু একটা মনে পড়তেই তাদের উৎসাহ নিভে গেল। প্রিয়তা একটু চিন্তিত কণ্ঠে বলল, আপু, এত রাতে কি তাজা ফুল পাওয়া যাবে? আর তাছাড়া এত রাতে ফুলের মার্কেটে গিয়ে ফুল আনা সম্ভব না, তাতে অনেক দেরি হয়ে যাবে। পরি কিছুক্ষণ ভাবল। একটু চিন্তা ভাবনা করতেই তার ব্রেন 5G স্পিডে আইডিয়া বের করলো। একটু ভাব নিয়ে বলল, চিল গাইজ, ফুলের জন্য ফুলের মার্কেটে যাওয়ার কি দরকার? আমাদের বাগানে যা ফুল আছে তা দিয়েই প্রতিদিন বাসর করা যাবে। পরিণীতার কথায় সবাই অদ্ভুত চোখে তাকালো তার দিকে। লজ্জায় উষার মন চাচ্ছে মাটির নিচে ঢুকে পড়তে। পরি দেখল সবাই ওর দিকে কেমন চোখে তাকিয়ে আছে। সে বুঝতে পারল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, তাই কেসে কথা কেটে দিতে বলল। এক্সাম্পল দিলাম আর কি। তোরাও না সব দুষ্টু দুষ্টু কথা ভাবিস শুধু। ওদের কথার মধ্যেই অরণ্য, সমুদ্র, পূর্ণতা আর ইনায় এলো। প্রেম ভাই বউ নিয়ে এসেছে, এটা কানে আসতে ইনায়ের বাসায় বসে থাকতে পারেনি। তাদেরকে দেখে পরিণীতা বলল, ওয়াও, তোমরা চলে এসেছো, আজকে গ্র্যান্ড পার্টি হবে। প্রিয়তা তাড়া দিয়ে বলল, ওসব পরে, আগে বাসর ঘর সাজাতে হবে। অরণ্য দীর্ঘশ্বাস ফেলে দুঃখিত কণ্ঠে বলল। তোদের জন্য বড় খারাপ লাগে আমার। ধীরা ভ্রু কুচকালো। কেন? অরণ্য 5 বালতি দুঃখ গলায় ঢেলে বলল, এই যে তোরা আমার বাসরঘর সাজাতে পারছিস না, এটা তো তোদের অধিকার। কবে যে আমার বাসরঘর সাজাবি? প্রিয়তা নাক ছিটকে বলল। ছি, তোমাকে কে বিয়ে করবে? অরণ্য ভ্রুকুটি করে তাকালো বোনের দিকে। তার বোন কি তাকে অপমান করলো? কিন্তু এসব অপমান গায়ে মাখলো না সে। মুখ বাঁকিয়ে বলল, দেখবি দেখবি, সব ভাইয়াদের থেকে আমার বউ বেশি সুন্দর হবে। আবার মুখ বাঁকালো প্রিয়তা। ওদের ভাই বোনদের খুনসুটি দেখে উষার মনের ভার কিছুটা হালকা হলো। মুগ্ধ চোখে তাকিয়ে রইল সবার দিকে। পরিণীত অধৈর্য হয়ে বলল, হয়েছে হয়েছে, আর ঝগড়া করতে হবে না। আমি প্রিয় আর ইনু এখানেই ছোট ভাবিকে রেডি করে দিব। পূর্ণ, ফুলদা আর ছোট আপু গিয়ে কয়েক পদের সুগন্ধযুক্ত টাটকা ফুল তুলে নিয়ে আসো। তন্ময়ের থরিও লাফিয়ে উঠে বলল, আমরাও যাব। অরণ্য মুখ বেঁকিয়ে তন্ময়কে কোলে নিয়ে বলল। তুই আজীবন মানুষদের বাসর দেখে দেখে মরবি, এটা তোর বড় ভাইয়ের অভিশাপ। কিন্তু তন্ময়ের কথায় 5 আনাও গুরুত্ব দিল না। ওরা বেরিয়ে গেল ফুল তুলতে। প্রিয়তা উষাকে নিয়ে পরিণীতির ড্রেসিং টেবিলের সামনে বসালো। পরিণীতা নিচের ওয়ার্ড্রপ খুলে বেস্ট শাড়িটা সিলেক্ট করতে লাগলো। উষা তখন থেকে উসখুস করছে। প্রিয়তা সেটা লক্ষ্য করে বলল, কিছু কি হয়েছে ছোট ভাবি? কিছু বলতে চাও? উষা করণ চোখে তাকালো প্রিয়তার দিকে। আমতা আমতা করে বলল, আসলে আপু, তুমি যদি কিছু মনে না করো, তোমার ফোনটা একটু দেবে? আমি আমার বড় আপুকে একটা ফোন করতে চাই। অবাক হলো প্রিয়তা। আশ্চর্য কণ্ঠে বলল, তোমার না কেউ নেই? উষা অস্থির হলো, কাপা কণ্ঠে বলল, উনি আমার চাচাতো বোন। প্রিয়তা অবাক চোখে দেখলো উষার অস্থিরতা। নিজের ফোনটা এগিয়ে দিয়ে হেসে বলল, এভাবে বলছো কেন ভাবি? তুমি যখন যাকে ইচ্ছে তাকেই ফোন করবে, এতে কারো অনুমতি কেন নিতে হবে? উষা ফোনটা নিয়ে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো প্রিয়তার দিকে। কাপা হাতে নাম্বার ডায়াল করতেই দেখলো নাম্বারটা অলরেডি সেভড। একটু অবাক হলো উষা, কিন্তু বিষয়টা অতটা গুরুত্ব না দিয়ে কল দিল সেই নাম্বারে। কিন্তু ওপাশ থেকে নারী কণ্ঠে ভেসে এলো, আপনি যে নম্বরটিতে ফোন করেছেন সেটি বর্তমানে পরিষেবা সীমার বাইরে রয়েছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। হতাশ হলো উষা। আরও কয়েকবার ফোন করেও একই উত্তর পেল। প্রিয়তা দেখলো মেয়েটার চোখের পরিবর্তন। উষা প্রিয়তাকে ফোনটা ফেরত দিয়ে বলল, অনেক ধন্যবাদ আপু। প্রিয়তা হেসে উষার হাতে হাত রেখে বলল, চিন্তা করো না, একটু পর আবার করো, তখন নিশ্চয়ই ধরবে। উষা মাথা নেড়ে সম্মতি জানালো। প্রিয়তা নিজের ফোনের স্ক্রিনে চোখ রাখতেই অবাক হলো। কল লিস্টের উপরে চিত্রা আপু নামটা জলজল করছে। প্রিয়তা অবাক কণ্ঠে বলল, চিত্রা আপু তোমার বড় বোন? উষা উপর নিচ মাথা নাড়ালো। ঠিক তখনই পরিণীতা একটা সুন্দর সিঁদুর রঙা জামদানি নিয়ে হাজির হলো। প্রিয়তা আবার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, চিত্রা আপু যদি তোমার বোন হয়, তাহলে তোমার সাথে যখন এসব হচ্ছিল তখন চিত্রা আপু কোথায় ছিল? পরিণীতা ওদের কথোপকথন শুনে ভুরু কুচকালো। আশ্চর্য কণ্ঠে প্রশ্ন করলো, কি নিয়ে কথা হচ্ছে প্রিয়? প্রিয়তা কণ্ঠে অবাকত্ব ধরে রেখেই বলল, চিত্রা আপু নাকি ভাবির চাচাতো বোন। পরিও অবাক হলো, সন্দেহী কণ্ঠে জ্বলল, চিত্রাপু? তার মানে চিত্রাপুর বাবা তোমাকে জোর করে ওই বৃদ্ধ লোকটার সঙ্গে বিয়ে দিচ্ছিল? চোখে জল চলে এলো উষার। সে নতমুখে ওপর নিচ মাথা নাড়ল। পরিণীতার প্রিয়তা বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল উষার দিকে। তাদের বিশ্বাসই হচ্ছিল না চিত্রা আপুর পরিবার এতটা জঘন্য। পরিণীতার প্রিয়তা একসাথে বলে উঠল, সিরিয়াসলি? প্রিয়তা অবাক কণ্ঠে বলল, চিত্রা আপুকে দেখে তো কোনোদিন খারাপ মনে হয়নি।
উষার সাথে সাথে প্রতিবাদ করল, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপু ও অনেক ভালো। এতদিন দাদা দাদির সাথে আপুও তো আমাকে বাঁচিয়ে রেখেছিল। পরিণীতা আশ্চর্য কণ্ঠে বলল। তাহলে আজ এত কিছুর সময় চিত্রাপু কোথায় ছিল? প্রিয়তা উৎকণ্ঠিত চোখে তাকালো। উষা আবার কান্না মিশ্রিত কণ্ঠে বলল, চিত্তে আপু তার নানা বাড়ি গিয়েছে 3 দিন আগে, আর এই সুযোগটাই বড় চাচু আর ছোট চাচু নিয়েছে। চিত্তে আপু থাকলে ওরা কোনোদিনই পারতো না আমার সাথে এমনটা করতে। উষার চোখের পানি দেখে পরিণীতা আর প্রিয়তা ব্যথিত হলো। প্রিয়তা উষার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আর কান্না করো না ভাবি, এখন আর তোমার কান্নার দিন নেই। এখন তোমার জীবনে আমার ভাই আছে। অতীতে তোমার জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ কষ্ট থাকলেও এখন আর সেসবের এক চুলো থাকবে না। হয়তো ভালো কিছু দেবেন বলেই আল্লাহ এত বছর তোমার পরীক্ষা নিয়েছেন, আর তোমার ধৈর্য সন্তুষ্ট হয়ে আমার ভাইয়ের মতো একজনকে তোমার জীবনে পাঠিয়েছেন। উষা অশ্রুসুক্ত নয়নে তাকিয়ে রইল। পরিণীতা দুষ্ট কণ্ঠে বলল, সত্যি বলো ভাবি, আমার ভাইকে তোমার অনেক পছন্দ হয়েছে তাই না? নিজের ভাই বলে বলছি না, আমার ভাইয়ের মতো এত কিউট আর চার্মিং ছেলে খুব কমই আছে। লজ্জা মিশ্রিত হাসল উষা। সত্যি বলতে কবুল বলার পর মুহূর্তে এই মানুষটাকে যখন প্রথমবার দেখেছিল উষা, থমকে গিয়েছিল তার পুরো পৃথিবী। এই মানুষটা তার স্বামী, এটা বিশ্বাসই হচ্ছিল না। ওই মানুষটার বাদামি চোখের সঙ্গে প্রথমবার দৃষ্টি বিনিময় হওয়ার মুহূর্ত মনে পড়লে এখনো গা কাটা দিয়ে ওঠে উষার। উষাকে লজ্জা পেতে দেখে পরিণীতা, প্রিয়তা আর ইনায়া ঠোঁট চেপে হাসল। ইনায়া চোখ টিপ দিয়ে বলল, এখনই সব লজ্জা পেয়ে গেলে হবে ভাবি? রাতের জন্য কিছু তুলে রাখো। পরিণীতা দুষ্টু কণ্ঠে বলল, বুঝলি প্রিয়, ভাবি ছোটদার সামনে এইভাবে লজ্জা পেলে ছোটদা নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। আরও দ্বিগুণ লজ্জায় আড়ষ্ট হয়ে গেল উষা। উষাকে লজ্জা পেতে না দিয়ে পরিণীতা তাকে নিয়ে ওয়াশরুমে চলে গেল শাড়ি পরাতে। ওরা চলে যেতেই প্রিয়তার হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। চিত্রা উষার বড় বোন, এটা মনে হতেই বুকে ব্যথা ধরে গেল। আর কেউ না জানুক, প্রিয়তা ঠিকই জানে চিত্রা প্রেমের জন্য কতটা পাগল, প্রেমকে কতটা ভালোবাসে, কতটা চায়। শেষ পর্যন্ত নিজের ভালোবাসার মানুষটা নিজের বোনের স্বামী হতে হলো। এ ব্যথা কিভাবে সহ্য করবে চিত্রা? প্রিয়তা চিত্রার আগাম ব্যথায় ব্যথিত হলো। এই ব্যথায় যে হৃদয় ঠিক কতটা পুড়ে তা তার চেয়ে ভালো আর কে জানে। শেষ পর্যন্ত চিত্রাও কি তার মতে প্রতি মুহূর্তে ধুকে ধুকে মরবে? সাদমান শিকদারের মাথায় আগুন জ্বলছে। তিনি ঘরের সবকিছু এলোমেলো করে মেঝেতে বসে আছেন। ওনার চোখ দুটো আগুনের গুলার মতো টকটকে লাল। অনুশ্রী বেগম স্বামীর মাথায় বরফের টুকরো চেপে ধরে ভীত কণ্ঠে বললেন, একটু মাথা ঠান্ডা করুন আপনি। সাথে সাথে গর্জন দিয়ে উঠলেন সাদমান শিকদার। হুঙ্কার দিয়ে বললেন, শান্ত হতে বলছো? আমি কিভাবে শান্ত হবো? আমি বলো আর কিভাবে শান্ত হবো? তোমার ছোট ছেলে জাতপাতহীন একটা ফকিন্নি বাড়ির মেয়েকে আমার শিকদার বংশের বউ করে এনেছে, কোথাকার কোন রাস্তা থেকে তুলে নিয়ে বিয়ে করেছে। ছ্যাঃ, আমার কি কোনো মান সম্মান নেই? আমার কুল মর্যাদা কোথায়? আমার বংশমর্যাদা কোথায়? সমাজে আমি কি করে মুখ দেখাবো? কি বলবো সবাইকে যে এক সাধারণ স্কুল মাস্টারের নাতনি সাদমান শিকদারের বৌমা? তোমার ছেলে কিভাবে পারলো আমার অনুমতি ছাড়া এত বড় কাজটা করতে? অনুশ্রী বেগম ভীতিগ্রস্ত হলেন। তিনি স্বামীরে শান্ত করার চেষ্টা করলেন। ছোট ছেলে বুঝতে পারেনি। সাদমান শিকদার এবার আরও রেগে গেলেন। হিসিয়ে বললেন, তোমার 25 বছরের দামড়া ছেলে বিয়ে করে বউ আনে, বুঝেছে? আর কাকে বিয়ে করেছে সেটা বুঝে নাই। আমার বংশের সম্মান নিয়ে খেলার অধিকার আমি কাউকে দেইনি। এই সম্মানের জন্য যদি ছেলেকেও শেষ করে দিতে হয়, আমি দ্বিতীয়বার ভাববো না। তুমি ভালো করে জানো এই শিকদারের জন্য তাদের বংশমর্যাদার আগে কিচ্ছু নয়। অনুশ্রী বেগমকে আর কিছু বলার সুযোগ না দিয়েই হন হন করে ঘর থেকে বেরিয়ে গেলেন সাদমান শিকদার। অনুশ্রী বেগম মুখে আঁচল চেপে কেঁদে উঠলেন। এই মিথ্যা অহংকারের জন্য একবার ওনার কোল খালি হয়েছে, আবার সেই একই অহংকারের জন্য তার আরেক সন্তানের দিকে হাত পড়েছে। আগের বার তিনি চুপ ছিলেন, কিন্তু এবার তিনি চুপ থাকবেন না। ওনার প্রেমের গায়ে একটা আঁচড়ের মূল্য সাদমান শিকদারকে খুব খারাপভাবে গুনতে হবে। রাত 12টা। পুষ্পসজ্জিত বিছানায় দুরু দুরু বুকে বসে আছে নববধূ। তার চোখে মুখে স্পষ্ট ভীতি আর আড়ষ্টতার ছাপ। তার এলোমেলো দৃষ্টি ঘরে সর্বত্র বিচরণ করছে। আজ ঘরটাও নিজের রং বদলে ফেলেছে। প্রেমের সে চেনা ঘরটা আর আগের মতো নেই। এখন তার সর্বত্রই অন্য ছোঁয়া। সাদা বেডশিটের উপর ছড়ানো লাল সাদা মিশ্রণের গোলাপের পাপড়ি দিয়ে লাপসে পাকা, তার মধ্যে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে প্রেম প্লাস উষা লেখা। ঘরের সব লাইট অফ করে মেঝেতে বড় বড় কয়েকটা ক্যান্ডেল জ্বালিয়ে রাখা। অন্ধকার রুমে মোমবাতির নরম আলোয় ঘরটা ভীষণ মোহনীয় লাগছে। উত্তর দিকের বিশাল খোলা জানালার গ্রিল গলিয়ে রূপালী চন্দ্রের আলো এসে ঘরের মেঝেতে পড়েছে। তবে এই পুরো আয়োজনের সবচেয়ে মোহনীয় উপাদানটি হলো বিছানার মধ্যমণি হয়ে বসা লাল শাড়িতে মোড়ানো নববধূ নিচে।
তার অনিন্দ সুন্দর রূপের ঝলকে শুধু ঘর নয়, পরিবেশটা রূপ বদলে ফেলেছে। উষা একটু পর কি হবে সেই চিন্তা এসির মধ্যেও দরদর করে ঘামছে। বুকের ভেতরের হৃদযন্ত্র ছলাৎ করছে। মনে হয় বেয়াদবটা এখনই বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। উষা চোখ বন্ধ করে দালির বলা কথাগুলো মনে মনে স্মরণ করে নিল। তবু এই ঘরের মালিকের কথা ভাবে অজানা শিহরণে উষার শরীরের সকল পশম দাঁড়িয়ে যাচ্ছে। আরো কয়েক মিনিট পর ঘরের দরজা খোলার শব্দে কেঁপে উঠল উষা। বুকে তার এত জোরে ধরফর করছে যে মনে হচ্ছে সে হয়তো এক্ষুনি জ্ঞান হারাবে। উষা বুঝতে পারল দরজা খুলে কেউ ভেতরে প্রবেশ করেছে। উষা দাদির কথা মতো মনে সাহস জুগিয়ে বিছানা থেকে নেমে গেল। নির্ভয়ে হেঁটে গিয়ে দাঁড়ালো প্রেমের সামনে। প্রেম ভুরু কুচকে তাকালো উষার দিকে। মাথা থেকে পা পর্যন্ত একবার স্ক্যান করলো। লাল রঙের জামদানি মেয়েটাকে মোমবাতির নরমালায় প্রেমের কাছে জীবন্ত পুতুল মনে হলো। প্রেমের ভাবনার মাঝে উষা প্রেমের পায়ে হাত দিয়ে সালাম করলো। উষাকে পায়ে হাত দিতে দেখে চমকে গেল প্রেম। সাথে সাথে দু কদম পিছিয়ে গেল। বিস্মিত কণ্ঠের প্রশ্ন করলো, কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন? উষা প্রেমের দিকে মুখ তুলে চাইল না, আবার এগিয়ে গিয়ে প্রেমের পা ছুঁলো রিনরিনে মিষ্টি কণ্ঠে ধীরে ধীরে বলল, দাদিমা বলে দিয়েছে বিয়ের পর স্বামী মেয়েদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে কাছের, সবচেয়ে আপন, সবচেয়ে সম্মানীয়। বাসর রাতে স্বামীর পা ধরে সালাম করে দোয়া চাইতে হয়। তাই আপনিও আমাকে দোয়া করে দিন। বাচ্চা বয়ের শিশুসুলভ আচরণ দেখে নিজের অজান্তেই হেসে ফেলল প্রেম। নিজের হালাল স্ত্রীকে প্রথমবার স্পর্শ করে মাথায় হাত রেখে বলল, নাও দোয়া করে দিলাম। এবার উঠল না উষা, অসন্তুষ্ট কণ্ঠে বলল, এভাবে দোয়া করলে তো আল্লাহ অব্দি পৌঁছাবে না। বইয়ের কথা শুনে অবাক হলো প্রেম। মনে মনে বলল, দোয়া করার কৌশলও আছে। কৌতূহল নিয়ে প্রশ্ন করল, তাহলে আর কিভাবে দোয়া করা যায়? উষা তোতা পাখির মতো শেখানো বাণীগুলো গড় করে বলতে লাগলো। দাদিমা বলে দিয়েছে স্বামী যাতে মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, আমি যেন সারা জীবন স্বামীর কথা শুনে চলতে পারি, সুখে সংসার করতে পারি। মেয়েটার সরলতা দেখে এবার খানিকটা শব্দ করে হাসলো প্রেম। না চাইতে উষার দৃষ্টি চলে গেল প্রেমের পানে। প্রেম হাসলে প্রণয়ের মতো বা গালে টোল পড়ে। উষা দুনিয়া ভুলে ব্যাবলার মতো হাঁ করে চেয়ে রইল প্রেমের হাস্যোজ্জ্বল মুখের পানে। বুকের কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করলো। মনে মনে পুরুষ মানুষ এত সুন্দর হয়, আমার নিজেরই তো নজর লেগে যাবে। প্রেম হেসে উষার মাথায় হাত রেখে বলল, তোমাকে দোয়া করে দিলাম। তুমি সৌভাগ্যবতী হও, স্বামী সোহাগী হও, সুসন্তানের জননী হও। উষা চোখ ফেরাতে পারল না প্রেমের দিক থেকে। এত সুন্দর করে গুছিয়ে কেউ কথা বলতে পারে, জানা ছিল না উষার। প্রেম লক্ষ্য করলো উষা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হাসি থেমে গেল প্রেমের। সে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, যেগুলো পড়ে আছো ওগুলো ছেড়ে ফ্রেশ হও, নফল নামাজ আদায় করব। উষা স্বামীর দিক থেকে টেনে হিস্ট্রে দৃষ্টি নামালো। সম্মতি জানিয়ে প্রেমের ড্রেসিং টেবিলের টুলে গিয়ে বসলো। প্রেম ওয়ার্ড্রপ খুলে সাদা পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। উষা অনেকগুলো বড় বড় সোনা চুড়ির মধ্যে থেকে দুটো করে দু হাতে চারটা রেখে বাকিগুলো খুলে ফেলল। বাকি সব সাজসজ্জাও তুলে ফেলল, কিন্তু গলার হার খুলতে গিয়ে বাঁধল বিপত্তি। হারের সঙ্গে চুলের ক্লিপ বাজেভাবে আটকে। চুলে অতিরিক্ত টান লাগায় ব্যথায় চোখে পানি চলে এলো উষার। প্রেম অজু করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো উষা হাত ধরে টানাটানি করছে। দেখেই বোঝা যাচ্ছে চুলের সঙ্গে বাজেভাবে ফেসে গেছে। প্রেম ধীর পায়ে এগিয়ে গেল উষার কাছে। আলতো হাতে চুল ও হাড়ের প্যাচ ছাড়াতে লাগলো। হঠাৎ প্রেমের স্পর্শ গলা পেতেই গায়ের পশম দাঁড়িয়ে গেল উষার। লজ্জায় মাথা নুয়ে গেল। প্রেম যত্ন সহকারে গলার হারটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখলো। এবার ধীরে ধীরে একটা চুলের ক্লিপ খুলতে লাগলো। লজ্জায় আর আড়ষ্টতায় ভেতর ভেতর হাঁসফাঁস করে উঠল উষা। প্রেমের হাতের স্পর্শ যতবার গলায় ঘাড়ে লাগছে ততবারই কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। প্রেম ভালোই অনুভব করলো উষার দেহের কম্পন, তবুও কোনো প্রতিক্রিয়া দেখাবো না। চুল থেকে শেষ ক্লিপটা খুলে নিতেই উষার দীঘল কালকে আশ্বাসী প্রথমে কাঁধ, তারপর পিঠ, তারপর কোমর আর সবশেষে হাঁটু ছাড়িয়ে গেল। এত বড় চুল দেখে অবাক চোখে চেয়ে রইল প্রেম। উষা ধীরে বসা থেকে উঠল। হাতে চুল পেঁচিয়ে খোপা করতে করতে মৃদু কণ্ঠে বলল, আমি অজু করে আসি। অদ্ভুত চোখে তাকিয়েছিল প্রেম। সম্মতি জানিয়ে বলল। উষা চলে গেল ওয়াশরুমে। কয়েক মিনিটের মধ্যে অজু করে বেরিয়ে এলো উষা। গালে গলায় লেগে থাকা জলবিন্দুগুলো হীরের মতো চকচক করছে। ঘরের সব লাইট অন করে দিল প্রেম। আগে পিছিয়ে করে দুটো জায়নামাজ বিছিয়ে নিল দুজন সময় নিয়ে নফল নামাজ আদায় করে নিল। নামাজ শেষে করে উঠতে নিতেই উষার ডান হাত চেপে ধরে আবারও বসিয়ে দিল প্রেম। চমকালো উষা। প্রেম তার দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে সূরা পড়তে লাগলো।
স্বামীর দিকে মুগ্ধ চোখে চেয়ে রইল উষা। প্রেম সুরা পড়ে উষার সারা গায়ে ফু দিয়ে দিল। উষা দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে কোমল চোখে তাকালো। উষা মায়াবী চোখে অবাকত্ব নিয়ে তাকিয়ে আছে। প্রেম কিছুক্ষণ উষার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, এখন তোমাকে কিছু কথা বলবো, মনে রেখো আমরা যতদিন এই বাড়িতে থাকবো তুমি সেই কথাগুলো অবশ্যই মেনে চলবে। উষা প্রশ্নবিদ্ধ চোখে তাকালো। প্রেম তার মায়াবী চোখে চোখ রেখে নরম কণ্ঠে বলল, তোমাকে এই বাড়িতে অনেকেই ভালোবাসা দেখাবে, কিন্তু ভুলেও সবার কথাই ভুলবে না, ভুলেও সবাইকে বিশ্বাস করবে না। তুমি আমার বউ, তোমার যখন যা লাগবে তুমি আমায় বলবে। তোমার স্বামী তার সাধ্য অনুযায়ী তোমাকে ভালো রাখার চেষ্টা করবে। এই বাড়িতে যেই তোমাকে যাই বলুক সব আমাকে বলবে। কেউ যদি অতিরিক্ত ভালোবাসা দেখায় তাহলে তো অবশ্যই বলবে। আর মনে রাখবে, মানুষ যতটা ভালো মানুষই দেখায় তারা আসলে ততটা ভালো হয় না। তুমি আমার বউ, আমার দায়িত্ব। উষা বাকরুদ্ধ চোখে তাকিয়ে শুনছিল প্রেমের কথা। প্রেমের মুখে আমার বউ শব্দটা উষার কলিজায় লাগলো। প্রেম আবার বলল, যা বললাম মনে থাকবে তো? উষা লাজুক হেসে উপরে নিচে মাথা ঝাঁকালো। স্নিগ্ধ হাসলো প্রেম, কোমল কণ্ঠে বলল, যাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঘুমানোর কথা শুনে উষা একটু চঞ্চল হয়ে উঠল। উষাকে ঠায় বসে হাত কসলাতে দেখে ভুরু কুচকাল প্রেম। কপালে ভাঁজ ফেলে বলল, কি? উষা আমতা আমতা করে বলল, কোথায় ঘুমাবো? আশ্চর্য হলো প্রেম, আশ্চর্যজনিত কণ্ঠে বলল, এত বড় খাট থাকতে কোথায় ঘুমাবে? উষা বকে চোখে তাকালো, অবুঝ কণ্ঠে প্রশ্ন করলো, তাহলে আপনি কোথায় ঘুমাবেন? প্রেম এবার হাত ভাঁজ করে তাকালো উষার দিকে। আচমকে উষার দিকে একটু ঝুঁকে গেল প্রেম। প্রেমকে এগিয়ে আসতে দেখে ভরকে গেল উষা। প্রেম উষার একদম কাছে গিয়ে উষার ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো, স্লো ভয়ে চেয়ে বলল, আমার ঘর, আমার বউ, আমার বিছানা, আর আমাকেই জিজ্ঞেস করছো আমি কোথায় ঘুমাবো? প্রেমের মুখে আমার বউ কথাটা বারবার উষার শরীরের পশমে পশমে কাঁপন ধরাচ্ছে। উষা কম্পনরত চোখে তাকালো প্রেমের দিকে। প্রেম বাঁকা হেসে উষার হাত ধরে টেনে তুলল। বিছানায় নিয়ে গিয়ে ফুলের পাপড়িগুলো সরিয়ে ডান পাশে শুতে শুতে বলল, বাপাসটা তোমার, ওখানে শুয়ে পড়ো। উষা প্রেমের দিকে তাকিয়ে ঘামতে শুরু করলো। সে একজন পূর্ণবয়স্ক পুরুষের সঙ্গে ঘুমাবে, কথাটা ভাবতেই গলার পানি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। প্রেম উষাকে ঘামতে দেখে বলল, এত নার্ভাস হওয়ার কি আছে? আমার সাথেই এভাবে তোমাকে সারা জীবন কাটাতে হবে। উষা ইতস্তত করে প্রেমের পাশে শুতে এখন শুধু ঘাম নয় বরং শরীরও থরথর কাঁপতে শুরু করেছে। প্রেম আগেই ঘরের সব লাইট অফ করে ক্যান্ডেল নিভিয়ে দিয়েছিল। এখন টেবিল ল্যাম্পটা অফ করতে আতকে উঠল উষা। ভূত ভূত করে চিৎকার দিয়ে এক লাফে প্রেমের বুকে চলে গেল। উক্ত কাণ্ডে দুজনেই হতভম্ব হয়ে গেল। প্রেমের সংস্পর্শে আসতে উষার ভূতের ভয় পালিয়ে গিয়ে শরীর রক্ত, মাংস, হাড়, হাড্ডি সব ভূমিকম্পের ন্যায় কাঁপতে শুরু করলো। সে কি করেছে? বুঝে আসতেই ভয় ও লজ্জা গুটিয়ে গেল। এখন যদি প্রেম বকা দেয়, এই ভেবে গলা শুকালো। এত কিছুর মধ্যে সে যে প্রেমের বুক থেকে সরে যাবে সেটুকু আর ভাবার সময় পেল না। কিন্তু উষার ভাবনার মতো তেমন কোনো প্রতিক্রিয়াই দেখালো না প্রেম, বরং উষার বালিশটা নিজের বালিশের সঙ্গে জুড়ে দিয়ে উষাকে আর একটু ভালো মতো বুকে জায়গা করে দিল। চুলের খোপাটা খুলে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এত কাঁপাকাঁপির কি আছে? তোমাকে কি মারছি? প্রেমের কণ্ঠে ফাঁকা ঢোক গিলল উষা। পাঞ্জাবের গলাটা শক্ত করে মুঠো করে ধরলো। প্রেম বুঝলো মেয়েটা নার্ভাস, তাই সে আর কিছু বলল না। আগের মতোই মাথায় হাত বোলাতে বোলাতে নরম কণ্ঠে বলল, সারাদিন অনেক ধকল গেছে, ঘুমাও। অনেকক্ষণ কাঁপাকাঁপি করে কিছুটা শান্ত হলো উষা। এই মানুষটার স্পর্শ শরীরে কাঁপন ধরিয়ে দেয় ঠিকই, কিন্তু এই মানুষটার স্পর্শের মতো ভালো লাগা আর সুখের অনুভূতি এর আগে কখনো অনুভব করেনি সে। এই মানুষটার স্পর্শে সেরকম শান্তি, কণ্ঠেও তেমন অদ্ভুত মায়া। তার ভাগ্যে এত ভালোবাসাও বুঝেছিল। প্রেমের বুকে উষ্ণতায় ভীষণ আরাম বোধ করলো উষা। আর একটু কাঁপাকাঁপি করে কিছুক্ষণের মধ্যে গভীর তন্দ্রায় তলিয়ে গেল সে। প্রেমও নিজের সদ্য বিবাহিত স্ত্রীর কোমল শরীরটা বুকে নিয়ে গভীর তন্দ্রায় তলিয়ে গেল। রাত 1টা। কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছে চিত্রা। যখনই জানতে পেরেছে তার অনুপস্থিতিতে তার বোনকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, আর বসে থাকতে পারেনি। চিত্রা এত রাতে বাড়ি ফিরে এসেছে। চিত্রা ভীষণ রেগে চিৎকার চেঁচামেচি করে পাড়ার লোক জড়ো করে ফেলেছে। আমি জানতাম তোমরা খারাপ, অর্থলোভী, তাই বলে এত লোভী? তোমাদের টাকার এত লোভ যে নিজের মৃত ভাইয়ের মেয়েকে সামান্য কয়টা টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলে? ছি! আচ্ছা বাবা, তোমার একবারও মনে পড়লো না তোমারও একটা মেয়ে আছে? ওই ছোট মেয়েটার মুখের দিকে চেয়ে তোমার একটুও মায়া হলো না? তুমি তো তাকে খাওয়াতে না, পড়াতে না, জীবনে এক চুলের দায়িত্বও নাওনি। তাহলে কোন অধিকারে উষার জীবনটা নষ্ট করতে নিয়েছিলে? একটু থামলো চিত্রা।
অতিরিক্ত রাগে তার শরীর কাঁপছে। বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে চাচার দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো, ঝাঁঝালো গলায় বলল, আজ যদি বৃদ্ধ লোকটার সঙ্গে আমার উষার বিয়ে হতো তাহলে নিশ্চয়ই এই বাড়িতে কয়েকটা লাশ পড়ে যেত। ওই মেয়েটাকে আমি আর দাদুভাই বড় করেছি, তোমরা নয়। চিত্রের কথা শেষ হওয়ার আগে সুলেমান উদ্দিন মেয়ের গালে সজোরে চড় বসিয়ে দিলেন। দাঁতে দাঁত চেপে বললেন, অনেকক্ষণ ধরে তোর বেয়াদবি সহ্য করছি। তুই কাল জন্মে আজ আমায় জ্ঞান দিচ্ছিস? এখন আমার কাজের কফিয়ত তোকে দিতে হবে। যা করেছি বেশ করেছি। জানিস কত টাকা পেতাম? ওই টাকাগুলো দিয়ে কি আমার কিছু হতো? যা করতাম তোর জন্যই করতাম, আর তুই আমায় কথা শোনাচ্ছিস? আরও রাগ হলো চিত্রার। দাঁতে দাঁত চেপে নিজের রাগটা গিলে নিল। তার শরীরের প্রতিটি রক্তবিন্দু টকবক করে ফুটছে। চিত্রের দাদা সাদেক মা ঘর থেকে বের হয়ে এলেন। কাপা কাপা হাতে নাতনির মাথায় হাত রেখে বললেন, শান্ত হয়ে যা বোন, যা হওয়ার হয়ে গেছে, ঘরে গিয়ে রেস্ট নে। চিত্রা করুণ চোখে তাকালো দাদার দিকে। সাদেক মিয়া অসুস্থ মানুষ, তাই নাতনিকে বুঝিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। চিত্রা আকাশের পানে চেয়ে উষার কথা ভাবতে কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে সচকিত হলো। সামনের ব্যক্তিদের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো। এদেরকে সম্পূর্ণ অপেক্ষা করে আশেপাশে চাইলো চিত্রা। কিছুটা দূরে উঠানোর এক কোনায় গুটিসুটি হয়ে ঘাপটি মারে দাঁড়িয়ে আছে কুহু। চিত্রা ধীর পায়ে এগিয়ে গেল কুহুর দিকে। কোনা থেকে টেনে বের করে বোনের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকালো। কিছুক্ষণ আগে কুহি লুকিয়ে চিটাকে জানিয়েছে সব। চিটা কুহুর মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, থ্যাংক ইউ বনু। বোনের রাগ কমেছে দেখে একটু স্বাভাবিক হলো কুহু। চিত্রা এবার দম নিয়ে বলল, এবার বলতো বোন, উষার কার সঙ্গে বিয়ে হয়েছে? কোনো ফোন নাম্বার বা ঠিকানা দিয়ে গেছে? উষার স্বামীর কথা শুনতেই কুহুর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। চোখে মুখে খুশি ছলকে উঠল। সে চিত্রার কোমর জড়িয়ে ধরে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু, তুমি ভাবতেও পারবে না উষা আপুর কার সঙ্গে বিয়ে হয়েছে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। উষা আপুর যে বাড়িতে বিয়ে হয়েছে, এই চার গায়ে কারোর সাধ্য নেই ওই বাড়িতে বউ হয়ে যাওয়ার। বোনের হেয়ালিপূর্ণ কথায় কপালে ভাঁজ পড়ল চিত্রার। কপট বিস্ময়ে বলল, কি? কোথায়? কোন এমন রাজপ্রাসাদে বিয়ে হয়েছে যে আর কেউ সেখানে বউ হতে পারবে না? এবার আরো প্রফুল্ল হলো কুহু। আনন্দিত কণ্ঠে বলল, আপু, উষা আপু অনেক ভাগ্যবতী। কি সুন্দর বর পেয়েছে জানো, এত সুন্দর বর কেউ পায়নি। দীর্ঘ নিঃশ্বাস ফেলল চিত্রা। ক্লান্ত কণ্ঠে বলল, আর হেয়ালি না করে বল, কোথায় আর কার সঙ্গে বিয়ে হয়েছে উষার? কুহু আরো আনন্দিত কণ্ঠে বলল, উষা আপুর বিয়ে থিয়ার ভাইয়ের সঙ্গে হয়েছে। একটু নতেও পড়েছিল চিত্রা। থিয়ার ভাইয়ের কথা শুনতেই চমকে উঠল। চকিতে তাকালো কুহুর দিকে। আশ্চর্য কণ্ঠে বলল, শিকদার বাড়ি? কুহু উপর নিচ মাথা ঝাঁকালো। চিত্রা বিশ্বাসই করতে পারছে না, শিকদার বাড়িতে থিয়ার ভাই তো অনেকগুলো। সে কৌতূহলী চোখে তাকিয়ে অবাক কণ্ঠে প্রশ্ন করল, প্রথম ভাইয়ের সঙ্গে? দুই পাশে মাথা নাড়ালো কুহু। রাজ ভাইয়ের সঙ্গে? আবারও দুপাশের মাথা নাড়ালো কুহু। এবার একটু আশ্চর্য হলো চিত্রা। শিকদার বাড়িতে এখন নিয়ম অনুসারে পীতাম্বর রাজের বিয়ে হওয়ার কথা। সে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে আর কে? অরণ্য ভাইয়া বা সমুদ্র ভাইয়া? এবারও নাসূচক মাথা নাড়ালো কুহু। সবগুলো তার সম্মতি জানানোর বিরক্ত হলো চিত্রা। থিয়ার কোনো ভাই যদি বিয়ে না করে তাহলে শিকদার বাড়ির বউ হবে কিভাবে? ফাজলামি করবি না কুহু, এখন ফাজলামোর মুড নেই। কুহু অধৈর্য হলো। অধৈর্য কণ্ঠে বলল, উফ আপু, তুমি তো সবার নামই বললে, শুধু আমার কিউট দুলা ভাইটা ছাড়া। মানে? কুহু এবার উৎফুল্ল কণ্ঠে বলল, উষা আপুর বিয়ে থিয়ার ছোট দাদানের সাথে হয়েছে। ক্লান্তে একটু ঝিমিয়ে পড়েছিল চিত্রা। কুহুর বাক্য কর্ণগোচর হতে কয়েক ন্যানোসেকেন্ডের মধ্যেই সকল ক্লান্তি উবে গেল চিত্রার। শরীরের শক্ত রক্ত চলকে উঠল মুহূর্তেই। সে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো কুহুর দিকে। চিত্রার হৃৎপিণ্ড ধকধক করতে লাগলো। জীবনে বেঁচে থাকার অবলম্বন হারানোর ভয় জেকে বসলো মনে। সে কাপা কণ্ঠে বলল, মা মানে? চিত্রা মনে প্রাণে চাইল তার ভাবনা মিথ্যে হোক। এই ভাবনা সত্যি হলে লাশ হয়ে যাবে চিত্রা। চিত্রার মনের ভয়কে সত্য প্রমাণ দিয়ে কুহু বলল, আরে আপু, চিত্রার ছোট দাদানকে চিনো না? কি যেন ছিল ভাইয়ার নাম? ওই যে লম্বা মতো, অনেক সুন্দর দেখতে, চশমা পরা ভাইয়াটা। পা টলে গেল চিত্রার। কুহু আবারও মনে করার ভঙ্গিতে বলল, হ্যাঁ মনে পড়েছে, প্রেম ভাইয়া। প্রেম নাম কানে আসতে চিৎকার দিয়ে উঠল চিত্রা। না! হঠাৎ চিত্রার এমন চিৎকার শুনে ভরকে গেল কুহু। অবাক চোখে তাকালো চিত্রার দিকে। কুহু কিছু বুঝে ওঠার আগে চিত্রা অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো এবং চোখের পলক ফেলার আগেই জ্ঞান হারিয়ে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। ভয় পেয়ে গেল কুহু। দৌড়ে গিয়ে চিৎকার দিয়ে ডাকলো সবাইকে। কুহুর কান্না শুনে এক প্রকার দৌড়ে বের হলেন সকলে। সুলেমান উদ্দিন আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলেন, কি হয়েছে? কাঁদছিস কেন কুহু?
কেউ কাঁদতে কাঁদতে বলল, চিত্রা আপু হঠাৎ কেমন করতে করতে অজ্ঞান হয়ে গেল। প্রেম? চিত্রার আমার কান্নায় হতভম্ব হয়ে গেলেন সকলে। সুলেমান উদ্দিন মেয়ের পাশে বসে আতঙ্কিত চোখে তাকালেন, মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বললেন,